আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ক্লাসটা হচ্ছে আমাদের বেনজিনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস। অর্থাৎ যদি কারো আজকের এই ক্লাস এবং লেকচার 2 অর্থাৎ লেকচার 3 গ্রেট বেনজিন প্রিপারেশন লেকচারটা যদি কারো করা থাকে, তাহলে তুমি আশা রাখতে পারো ইনশাল্লাহ তোমরা এইচএসসিতে একটা সিকিউ কমন পাবা ইনশাল্লাহ। যে কোনো একটা বোর্ডে এরকম একটা সিকিউ আসবে ইনশাল্লাহ। কারণ এরোমেটিকে যদি কোনো বিক্রিয়া এসে থাকে, তাহলে আজকে দেখানো যে বিক্রিয়া এগুলাই মেকানিজমের মধ্যে আসে। তো আজকের ভিডিওটা শুরু করার জন্য আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম বেনজিনের সংযোজন বিক্রিয়া নিয়ে, এবং আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে। তো বিক্রিয়া বা ক্লাস শুরু করার আগেই বলে নিই, আমি আগের ক্লাসেও বলেছিলাম যে বেনজিনের বিক্রিয়াটা বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। এখন কথা হচ্ছে ইলেকট্রোফিলিক বা ইলেকট্রোফাইল জিনিসটা কি। তো তার আগে আজকের একটা কথা বলে নেই, আজকে প্রথমবারের মতো ইনশাল্লাহ কোনো একটা টাস্ক আমি যারা ক্লাস করবা তাদের জন্য দিতে যাচ্ছি ইনশাল্লাহ। তো ভিডিও শেষে টাস্কটা দেওয়া থাকবে ইনশাল্লাহ, তোমরা চেষ্টা করবা। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার আগে আমাদেরকে বুঝতে হবে ইলেকট্রোফাইল জিনিসটা আসলে কি। ইলেকট্রোফাইল এই ইলেকট্রোফাইল জিনিসটা আসলে কি সেটা আমাদের বুঝতে হবে। ইলেকট্রোফাইল কথাটা সিম্পলি আমরা বুঝি যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে। কথাটা একদম সিম্পল। যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। এখন কথা হচ্ছে ইলেকট্রোফাইলগুলো কেমন হতে পারে। যেমন ইলেকট্রোফাইল দুই ধরনের হতে পারে। ইলেকট্রোফাইল দুই ধরনের হতে পারে। তো এই দু ধরনের মধ্যে একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল এবং একটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। এখন কথা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইলটা চেনা একদমই সহজ। আমরা বলছি যে ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ অনুভব করে তাই হচ্ছে ইলেকট্রোফাইল। এখন ধনাত্মক ইলেকট্রনের চার্জ সাধারণত আমরা ঋণাত্মক, এটা আমরা সবাই জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। তো যদি আমরা দেখি যে ক্লোরিন প্লাস, ব্রোমিন প্লাস, CH3+, তারপর হচ্ছে এরকম কিছু একটার উপর যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে সেটাকে আমরা বুঝতে পারতেছি সেটা হচ্ছে প্লাস চিহ্ন, মানে প্লাস চিহ্নটা হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করবে, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। তো এই জিনিসটাই আমরা দেখবো, এটাকে আমরা বলবো ধনাত্মক ইলেকট্রোফাইল। এখন অনেকেরই দেখে কনফিউশন লাগতে পারে যে ভাই সবসময় ক্লোরিন মাইনাস দেখে আসছি, আজকে প্রথমবারের মতো ক্লোরিন প্লাস দেখছি। তো সমস্যা নেই, আজকের ভিডিওতে এই কনসেপ্টটাও ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ। তো এরা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল, যাদের উপরে অর্থাৎ এখান থেকে MCQ আসে সাধারণত কোনটি ধনাত্মক এবং কোনটি প্রশম ইলেকট্রোফাইল। তো ধনাত্মক ইলেকট্রোফাইলটা চেনা খুবই সহজ, উপরে ধনাত্মক চার্জ থাকে। তবে প্রশম ইলেকট্রোফাইল যেটা আছে সেটা চেনাটা খানিকটা কঠিন। প্রশম ইলেকট্রোফাইল এবং যে জিনিসটা কঠিন সেই জিনিসটাই MCQতে আসে, ইলেকট্রোফাইল। এখন আর কোন জিনিসটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করতে পারে বলো তো? তোমরা নিজেদের মধ্যে গেস করার চেষ্টা করো যে যদি ধনাত্মক চার্জযুক্ত হয় সেটা ইলেকট্রনকে আকর্ষণ করবে, সেটা বুঝলাম। এখন আর কোনো জিনিস যেটা ধনাত্মক না সেটা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, সেটা হচ্ছে সাধারণত আমাদের যাদের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। আমরা জানি অ্যালুমিনিয়াম যেগুলো আছে, তারপর হচ্ছে বোরন, এগুলো হচ্ছে সাধারণত অষ্টক সংকোচন প্রদর্শন করে, তাই না? এটা আমরা SSCর কনসেপ্ট থেকে বলতে পারি, যারা SSCতে পড়ছো এটা জানার কথা। অর্থাৎ এই যে অ্যালুমিনিয়াম AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে BF3, ঠিক আছে, বা BCl3, এগুলা বা BCl3, আরও একটা ইম্পর্টেন্ট হচ্ছে এটা SO3। তো এটা একটু মার্ক করে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট।
এমসিকিউতে কোনো একবার আসছে এমসিকিউতে, এই জন্য এটা আমি আলাদাভাবে মার্ক করে দিয়েছি। তো এইটা সাধারণত কেন ইলেকট্রোফাইল, কারণ এদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের ঘাটতি আছে, অর্থাৎ এই যে যৌগগুলো আছে এই যৌগগুলোর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের ঘাটতি আছে, এবং ইলেকট্রনের ঘাটতি থাকার জন্য মূলত এরা প্রসম ইলেকট্রোফাইল, এবং এইগুলাই আসে এমসিকিউতে যে নিচের কোনটি প্রসম ইলেকট্রোফাইল। সাধারণত যে উদাহরণগুলো দিয়ে দিলাম এগুলো থেকেই সাধারণত আসবে। তাছাড়া তুমি চিন্তা করতে পারবা যে গ্রুপ থার্টিনের অর্থাৎ গ্রুপ 13 নেমোনিক যদি মনে না থাকে সেটা হচ্ছে বোরন, বুন, এলো, ইন্ডিয়া, থাইল্যান্ড, নেপাল। এটা হচ্ছে গ্রুপ 13 নেমোনিক। এটা আমি গ্রুপে অনেক আগে একবার পোস্ট করছিলাম। তো এই যৌগগুলো যদি থাকে এবং এটার সাথে যদি অন্য কিছু যুক্ত থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্রসম ইলেকট্রোফাইলকে নির্দেশ করছে। তো এখন আসা যাক, ইলেকট্রোফাইলও বুঝতে পারলাম, এখন আসি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে। প্রথমেই যে বিক্রিয়াটা আমরা শিখব সেটা হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। ক্লোরিনেশন বিক্রিয়াটা আমি শিখব, অর্থাৎ আমি দেখিয়ে দিব, এবং ব্রোমিনেশন বিক্রিয়া যেটা আছে সেটা তোমাদেরকে টাস্ক দিব ইনশাল্লাহ। তাইলে বেনজিনের ক্লোরিনেশন, বেনজিনের ক্লোরিনেশন এটা হচ্ছে বোঝার মতো একটা বিক্রিয়া। আমি মেকানিজম সহ বিক্রিয়াটা এক্সপ্লেন করে দেবো ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে Cl2। এই ক্লোরিন দেখে মনে হচ্ছে আমরা আগে কোথাও একটা ক্লোরিন দেখছিলাম। হ্যাঁ, আগে আমরা বেনজিনের সংযোজন অর্থাৎ ক্লোরিন সংযোজনে এই ক্লোরিনটা দেখছিলাম এবং এইরকমই একটা রিয়েকশন দেখছিলাম। তো এখানে যে প্রভাবকটা থাকে সেটা হচ্ছে FeCl3, এবং আমরা ফাইনালি যে যৌগটা পাবো সেটা হচ্ছে ক্লোরোবেনজিন। আচ্ছা, আমি আজকে আরও একবার ওই টপিকটা বলে দিব, কালকে আগের যে ভিডিওতে যেটা বলে রাখছিলাম যে কোনটা আসলে কি হবে, HCl। আচ্ছা, এটা হচ্ছে বিক্রিয়ার প্রথম লাইন। এখন আমরা আস্তে আস্তে মেকানিজমের মধ্যে ঢুকবো আর কি। তো মেকানিজমের ক্ষেত্রে স্টেপ 1 দেখো, খুবই খেয়াল করো, এই জায়গা থেকে তোমাদের সিকিউ আসবে, তো খুব খেয়াল করো এই জায়গা থেকে। স্টেপ 1 যে জিনিসটা ঘটবে আমরা জানি ক্লোরিন এবং ক্লোরিন তারা নিজেদের মধ্যে বন্ডে আবদ্ধ থাকছে, এবং তার সাথে আমরা এই যে দেখো FeClটা অ্যাড করছি না, FeCl3 অ্যাড করছি না। আচ্ছা, এই যে ক্লোরিন দুই মহাশয়, এই ক্লোরিন মহাশয়ে নিজেদের ইলেকট্রনগুলোকে টেনে নিচ্ছে, একজনে এদিকে টানছে আরেকজন আরেক দিকে টানছে। তো ঘটনাটা যেটা ঘটতেছে এবার, এই ক্লোরিনটা আমি মার্ক করছি, এই ক্লোরিনটা তার ইলেকট্রনটাকে বলবো ভাই তুমি তোমার ইলেকট্রনটা নিয়ে যাও, আমার ইলেকট্রনের দরকার নাই, তুমি যদি এত টানাটানি করতেছো আমার ইলেকট্রনটার দরকার নেই। তো যখন এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ আমি সাইডের অংশটা মুছে দিই তাহলে, তো যখন এই ঘটনাটা ঘটবে অর্থাৎ ক্লোরিন, ভিন্ন কালার হলে আসলে দেখতে খারাপ লাগে, তো ক্লোরিন যেটা করবে সেটা হচ্ছে তার ইলেকট্রনটাকে, একটা ক্লোরিন তার নিজের ইলেকট্রনটাকে অন্য আরেকজনের দিকে ঠেলে দেবে। তো এই জায়গা থেকে আমরা আরও দুইটা সংজ্ঞা পড়বো, আজকে পড়বো না, দুদিন পরে পড়বো এই সংজ্ঞা দুইটা। তো আসা যাক, এরপরে কি হবে, এই ক্লোরিনটাও তো চাইছে না যে ওর নিজের মধ্যে ইলেকট্রনটা রাখতে, তো সে যেটা করবে সে গিয়ে যুক্ত হবে এইটার সাথে, অর্থাৎ আয়রনের সাথে যুক্ত হবে। আয়রনের সাথে যুক্ত হয়ে যেটা উৎপন্ন করবে, এইবার দেখো কোনো একটা মৌল বা কোনো একটা মৌল যদি তার ইলেকট্রন ত্যাগ করে তখন সে ধনাত্মক আয়নে পরিণত হয়, এটা আমরা জানি। তো এই জায়গা থেকে আসলে মূলত আসছে ক্লোরিন প্লাস, অর্থাৎ ক্লোরিন মাইনাস না, ক্লোরিন প্লাস। দেখো এই ক্লোরিনটা কিন্তু নিজের ইলেকট্রনটাকে এইদিকে ঠেলে দিছে, তো এই জায়গা থেকেই আসলে মূলত আসছে প্লাস চিহ্নটা, অর্থাৎ এই যে ক্লোরিনটা তার ইলেকট্রনটাকে ঠেলে দিছে আর একটা ক্লোরিনের দিকে, এবং এখান থেকে উৎপন্ন এবং পরবর্তী যেটা উৎপন্ন হবে সেটা হবে FeCl, আরেকটা ক্লোরিন গিয়ে এখানে যুক্ত হয়েছে না, তাহলে আগে Cl3 ছিল, এখন হবে FeCl4। যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে আমরা উপরে মাইনাস চিহ্ন দেব। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। আমি এক্সট্রা জিনিসগুলো মুছে নেওয়াটাই ভালো, এই রাউন্ড করাটা জিনিসটাও আমি মুছে নিলাম। অর্থাৎ একটা ক্লোরিন তার ইলেকট্রনটাকে আরেকটা ক্লোরিন থেকে ঠেলে দিছে, এবং সেই ক্লোরিনটা FeCl বরাবর তার প্রাপ্ত ইলেকট্রনটাকেও ঠেলে দিছে এবং উৎপন্ন করছে ক্লোরিন। এটা ক্লোরিন কি, এটা হচ্ছে ইলেকট্রোফাইল, ক্লোরিন ইলেকট্রোফাইল, এবং
এটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল এবং FeCl4-। এইবার স্টেপ 2-তে যে জিনিসটা ঘটবে, স্টেপ 2, এই স্টেপ 2-তে যে জিনিসটা ঘটবে এই জিনিসটাও গুরুত্বপূর্ণ। এবার আসবে বেনজিনের জিনিসপত্র। তো বেনজিনের ক্ষেত্রে যদি দেখি, তো এই যে এখানের মধ্যে আছে ক্লোরিন প্লাস, এইটা এসে এই ক্লোরিন প্লাসের সাথে যুক্ত হবে। অর্থাৎ দেখো বেনজিনের যে পাই বন্ধনটা ছিল সেই পাই বন্ধনটা এসে ক্লোরিন প্লাসের সাথে যুক্ত হচ্ছে, এবং অর্থাৎ এই পাই বন্ধনটা ভেঙে মূলত ক্লোরিন প্লাস গিয়ে সেই পাই বন্ধনের জায়গায় যুক্ত হচ্ছে, এবং যুক্ত হওয়ার ফলে যে জিনিসটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে এরকম একটা জিনিস। দেখো এই পাই বন্ধনটা ভেঙে গেছে, এই পাই বন্ধনটা ভেঙে যাওয়ার ফলে এখানে উৎপন্ন হয়েছে সিগমা বন্ধন, যেখানে ক্লোরিন যুক্ত আছে এবং এদিকে আছে হাইড্রোজেন। এখন এই যে এখানে যে কার্বন মহাশয় ছিলেন, ওই কার্বন মহাশয়ের কাছ থেকে তার পাই বন্ধনটা ভেঙে নেওয়া হয়েছে। তো কার্বন মহাশয়ের উপর অবশ্যই একটা প্লাস চিহ্ন দিতে হবে, কারণ তার থেকে ইলেকট্রনটা অন্য কেউ একজন নিয়ে গেছে, ইলেকট্রনটা ত্যাগ করছে, তাই তার উপর আমরা দিয়ে দিলাম প্লাস চিহ্ন। তো অনেক ক্ষেত্রে অনেক বইয়ে দেখা যায় যে এটা এরকমও লেখা থাকে, অর্থাৎ এরকম লেখা থাকে ক্লোরিন হাইড্রোজেন, তারপর এইভাবে ডট 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 দিয়ে মাঝখানে প্লাস চিহ্ন দেয়। এটাও কারেক্ট আছে, দুইটাই কারেক্ট আছে, কোনো সমস্যা নেই। তবে আমি প্রথম নিয়ম অনুসারে আর কি কী করি, তাই আমি ওইভাবেই আর কি পড়ছি এবং ওইভাবেই সবসময় করার চেষ্টা করি, এবং আমার স্যার এইভাবেই শিখেছিলেন আর কি। তো এবার হচ্ছে ফাইনালি স্টেপ নাম্বার 3। স্টেপ 3তে যে জিনিসটা ঘটবে দেখো, এখন এই বেনজিনটা তো আগেই জানতাম যে বেনজিন হচ্ছে সে তার সুস্থিত কাঠামোটা ধরে রাখতে চায়, তাই না? সেই সুস্থিত কাঠামোটা বেনজিন ধরে রাখতে চায়। তো এই সুস্থিত কাঠামোটা ধরে রাখার জন্য বেনজিনটা কী করবে, বেনজিনটা এবার তার হাইড্রোজেনটাকে সরিয়ে দেবে, অর্থাৎ হাইড্রোজেনটাকে এখন রাখলে তো সে তার সুস্থিত বা অনুরণ কাঠামো, যেটা আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম যে বেনজিনের সুস্থিত থাকার প্রধান কারণ হচ্ছে তার অনুরণ কাঠামো, তার কী বন্ধন, পাই বন্ধন, তাই না? তো বেনজিন সেই জন্য আসলে কী করবে, তার হাইড্রোজেনটাকে মূলত ঠেলে দিবে। এখন কার কাছে ঠেলে দিবে মূলত এই যে FeCl4- আছে, এই মাইনাসের দিকে। এই FeCl- থেকে এই হাইড্রোজেনটা টোটালি এইটার মধ্যে চলে যাবে, এবং যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে এইটা এসে এইখানের মধ্যে ঢুকবে, এবং ঢোকার পর ফাইনালি যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে এখানে উৎপন্ন হবে ক্লোরোবেনজিন। এখানে উৎপন্ন হবে ক্লোরোবেনজিন এবং সাথে থাকবে FeCl3+HCl। অর্থাৎ এখানে একটা ক্লোরিন এক্সট্রা ছিল না, অর্থাৎ FeCl3 হওয়ার কথা, সেই একটা ক্লোরিনের সাথে এই হাইড্রোজেন মহাশয়, এই যে হাইড্রোজেন মহাশয়টা বিক্রিয়া করে উৎপন্ন করবেন HCl। তো এটা হচ্ছে ব্রোমিনেশনের মেকানিজম, ক্লোরিনেশনের মেকানিজম। তো তোমরা এই জিনিসটা যদি না বুঝে থাকো তাহলে আবার আরেকবার রিপিট করে জিনিসটা বুঝে নিয়ে আমি তোমাদের প্রতি রিকোয়েস্ট করব, যেটা তোমরা হচ্ছে ব্রোমিনেশনটা তোমরা প্র্যাকটিস করবা, এবং ব্রোমিনেশনটা কাইন্ডলি কেমিস্ট্রি ইটসেলফ ইজ এ মিস্ট্রি যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে পোস্ট করবা, তাহলে তোমার প্র্যাকটিসটাও হয়ে যাবে ইনশাল্লাহ, এবং সেই সাথে তোমার মানে পুরোপুরি যে বিক্রিয়ার মেকানিজমটা একবার হয়ে গেলেও প্র্যাকটিসটা হয়ে যাবে। তো এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটা তুমি ধরে নাও তোমার এইচএসসি পরীক্ষায় চলেই আসছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। 100% ইম্পর্টেন্ট কেন বলছি একটু পরে গেলেই সেখানে বুঝতে পারবা। তো এই বিক্রিয়াটার মেকানিজমটা আহামরি তেমন কোনো পার্থক্যই নেই, অর্থাৎ আমরা যেভাবে ব্রোমিনেশন শিখছি এই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনটা সেম, তবে এখানে যে জিনিসটা ঘটবে, যে জায়গাতে পার্থক্য আছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবা। এটা হচ্ছে বেনজিন CH3Cl, অনাদ্র LCl3, এবং উৎপন্ন হবে এখানে টুলুইন।
খুবই গুরুত্বপূর্ণ, এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। AlCl3 প্লাস HCl, এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিক্রিয়াটাই তোমাদের এইচএসসিতে আসবে ইনশাল্লাহ। বিক্রিয়ার মেকানিজমটা কি? একদম আগের মতোই। স্টেপ ওয়ানে কী ঘটবে? স্টেপ ওয়ানে ঘটবে আমাদের এই যে CH3 এবং Cl এবং AlCl3 কী করবে? এই যে CH3টা কী ঘটবে? CH3টা হচ্ছে CH3টা সাধারণত আবেশীয় প্রভাব এবং মেসোমারিক প্রভাব, সেই জিনিসটা আমরা পরবর্তীতে বুঝবো। সে CH3 হচ্ছে একটা দাতা গ্রুপ, অর্থাৎ সে নিজের ইলেকট্রনটাকে অন্যের দিকে ঠেলে দেয়। তো এই CH3টা তার ইলেকট্রনটাকে ক্লোরিনের দিকে ঠেলে দেবে, কিন্তু ক্লোরিন তো সে নিজেও হচ্ছে তড়িৎ-ঋণাত্মক মৌল, তো সেও সেই ইলেকট্রনটা রাখতে চাইবে না, সেই ইলেকট্রনটা দিয়ে দেবে এই যে AlCl3 এর কাছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাছে। তখন আগের মতো, সেম আগের মতো যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে CH3+। তো আমরা পেয়ে গেলাম সেই ইলেকট্রোফাইলটা এবং এখানে পাবো আমরা AlCl4-। দেখো সেম জিনিসটা আমি আবারও দেখাচ্ছি যাতে বিষয়টা ক্লিয়ার হয়, কারণ বিক্রিয়ার মেকানিজমটা পুরোপুরি সেম এবং গুরুত্বপূর্ণ এবং সহজও। স্টেপ 2তে কী ঘটবে আমরা আশা করি তোমরা প্রথমটা বুঝে থাকলে স্টেপ 2টা বোঝা তোমাদের জন্য একদম ইজি হবে। সেম আগের মতো একটা বেনজিনের মধ্যে এই যে CH3+ যে ইলেকট্রোফাইলটা, এই ইলেকট্রোফাইলটা এসে যুক্ত হবে। ইলেকট্রোফাইলটা এসে যুক্ত হওয়ার পর এখানে যেটা উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে সিম্পলি এই সেম আগের মতো, জাস্ট এখানে CH3 হবে। আগে এখানে ছিল কি? ক্লোরিন ছিল, এখন এখানে হচ্ছে CH3 হচ্ছে এবং এখানে থাকতেছে হাইড্রোজেন। আগের পাই বন্ধনগুলো যেমন ছিল মনে আছে, যেহেতু এই কার্বনের থেকে একটা ইলেকট্রন সরে গেছে তাই তার উপরে একটা প্লাস দিয়ে দিলাম। এখন আসো, আচ্ছা এখানে আমি কয়েকটা কী রাখছিলাম আর কি, সিকিউ রাখছিলাম। তো যাই হোক, এই সিকিউগুলো মূলত আমি ভাবছিলাম এইটুক পর্যন্ত আসবো, কিন্তু আচ্ছা যাই হোক, স্টেপ 3টা এর মধ্যেই দেখিয়ে দিই। স্টেপ 3 একটু ছোট হবে, তবে একটু কনসিডার করে নিও। স্টেপ 3টা একদমই সিম্পল আগের মতো, যদি তুমি আগেরটা বুঝে থাকো তাহলে স্টেপ 3টা বোঝা এখন তোমার জন্য একদম সহজ। আচ্ছা, তো স্টেপ 3টা বোঝার ক্ষেত্রে কী করতে হবে? এই যে সিম্পলি আগে CH3টা থাকবে, এই CH3 এবং H এবং এই যে প্লাসটা ছিল আগের মতোই, সেম আগের মতো AlCl4-, এইটা হচ্ছে এখানে চলে আসবে এবং এইটা হচ্ছে এই যে জায়গায় চলে যাবে এবং ফাইনাল যেটা উৎপন্ন হবে সিম্পলি এই যে টলুইন, এটাই হচ্ছে আমাদের টলুইন, AlCl3+HCl। এখন আসা যাক আমাদের সিকিউ সলভিংয়ে। এই হচ্ছে আমাদের সিকিউটা কি আছে এইটা, আচ্ছা এটাতে যেহেতু রেফারেন্স নাই, রেফারেন্স আছে যেটা সেটা দেখি। আচ্ছা এখন দেখো, তোমরা কি চিনতে পারছো জিনিসটা? দেখো সোডা লাইম লেখা আছে তাই না? দেখো সোডা লাইম লেখা আছে। সোডা লাইম কি জিনিস তোমরা আশা করি চিনতে পারছো। যদি গ্রেট বেনজিন প্রিপারেশন ক্লাসটা করে থাকো, এটা হচ্ছে এই যে রাজশাহী বোর্ড 2022-এর একটা প্রশ্ন। তো তোমরা যদি সোডা লাইম কী জিনিস সেটা বুঝতে পারো, আশা করি তোমরা জানছো যদি গ্রেট বেনজিন প্রিপারেশন জিনিসটা করো। এক্স যে যৌগটা দেওয়া আছে সেই যৌগটা দেওয়া হচ্ছে যে কি আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের একটা লবণ। ভাই কার্বক্সিলিক অ্যাসিডের যে লবণটা আমরা কথা বলছিলাম মনে আছে, গ্রেট বেনজিন প্রিপারেশন, এই বেনজিন থেকে বলছিলাম একটা আছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এবং আরেকটা ছিল বেনজোইক অ্যাসিডের একটা লবণ। তাহলে বেনজোইক অ্যাসিড যে জিনিস, কার্বক্সিলিক মানে এই যে এটাই হচ্ছে বেনজোইক অ্যাসিড না, এটা ছিল না বেনজোইক অ্যাসিড, COOH হচ্ছে বেনজোইক অ্যাসিড আর এটা হচ্ছে বেনজোইক অ্যাসিডের একটা লবণ, তাই না?
তো এই যে এক্স যে জিনিসটা, এক্সটা হচ্ছে যে এই বেনজোইক অ্যাসিড, এটা আমরা বুঝতে পারতেছি কিনা বলো? আমরা এটা বুঝতে পারতেছি, কারণ এখানে কার্বক্সিলিক অ্যাসিডের একটা লবণ দেই আছে। এবং আচ্ছা, এটা এই সিকিউটা এখনও পড়ি নাই, যেহেতু নাইট্রেশনটা পড়ি নাই, তাই এই সিকিউটা প্রথমে আনসার করছি না, প্রথম সিকিউটাই দেখি আগে। আচ্ছা, তাহলে প্রথম সিকিউটা দেখো, এটাতে রেফারেন্স দেওয়া নাই, তবে এটাও কোনো একটা বোর্ডের প্রশ্ন। তো প্রথম সিকিউটা দেখো, এই যে জিনিসটা, এই যে আগে জিনিসটা আমরা ফিগার আউট করছি, এই জিনিসটাই না, অর্থাৎ সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েডের সাথে এই যে এই জিনিসটা দিলাম, এটা কি? এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে আমরা বলি সোডা লাইম, তাই না? সোডা লাইম। এবং এটাকে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার পর আমরা ওয়াই নামে একটা যৌগ পাচ্ছি, এবং সেই ওয়াইয়ের যে যৌগটার সাথে আমরা CH3Cl এবং অনাদ্র AlCl3 দেওয়ার পর আমরা পাচ্ছি এখানে জেড নামক সেই যৌগটা। তুমি যদি বেনজিনের দ্য গ্রেট বেনজিন প্রিপারেশন ক্লাসটা করে থাকো, তাহলে তুমি জানো বেনজিন, যে বেনজিন কতটা ছিল, সেই বেনজিন কতটা থেকে ছিল বেনজোইক অ্যাসিডের লবণ, যেটা আমরা এইটা পেয়ে গেছি, এবং আমরা আরও পাচ্ছি হচ্ছে সোডা লাইম। এখন এইটা কি হবে? এটা তো তুমি জানার কথা যে এইটা বেনজিন হবে, যদি ক্লাসটা করে থাকো। এটা হচ্ছে বেনজিন হবে, এটা তো আমি বুঝে গেছি। এখন প্রশ্নটা করছে কি দেখো, ওয়াই থেকে জেড তৈরির ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। জিনিসটা কি তোমরা ধরতে পারলা? ওয়াই থেকে জেড তৈরির কৌশলটা কি? আর কিছুই না, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট, যেটা মাত্র আমরা এইখানে সলভ করে আসলাম। অর্থাৎ তুমি কি এবার বুঝতে পারছো যে আসলে সিকিউটা কী ধরনের আসে? এখন আসা যাক আরও একটা প্রশ্নে। হুবহু প্রশ্নটা, এটা নটরডেম কলেজে আসা প্রশ্ন। এই প্রশ্নটা দেখো, প্রশ্নের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই প্রশ্নের মধ্যে আসলে কোনোই পার্থক্য নেই। অর্থাৎ দেখো, এই যে আমি বলছিলাম বারবার, এই জিনিসটাকে মার্ক করে দিয়েছিলাম ওই দিন গ্রেট বেনজিন প্রিপারেশনে, যে এই জিনিসটা, এই বিক্রিয়াগুলো সব থেকে বেশিরভাগ আসে, এবং এইখান থেকে পাচ্ছি আমরা এ যৌগটা পাচ্ছি, এবং তারপর সেখানে আমরা করতেছি হচ্ছে যে কি, এই যে গাঢ় নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, যেহেতু এই নাইট্রিক অ্যাসিডের রিয়াকশনটা এখন আমরা পড়ি নেই, তাহলে এটা পড়ার পর আমরা এইটা সলভ করি। এখন আসা যাক, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন যদি আমরা বুঝে থাকি, যদি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা ক্লিয়ার থেকে থাকে, তাহলে আমরা এখন আরও একটা প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে চলে যাব, যে বিক্রিয়াটার নাম হচ্ছে নাইট্রেশন। বেনজিনের নাইট্রেশন আরও একটা গুরুত্বপূর্ণ, নাইট্রেশন। তো বেনজিনের নাইট্রেশনটা কি? এটা একদমই সহজ। এখানে একটা বেনজিন থাকবে, বেনজিনের নাইট্রেশনটা সাধারণত একদমই সহজ। আমি এটা বেনজিনটা খুবই বিচ্ছিরি লাগছে। এ হচ্ছে বেনজিন, এখানে আমরা যুক্ত করব হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় HCl, HNO3, এবং আমরা গাঢ় H2SO4, HCl না H2SO4, এবং আমরা যেখানে পাবো সেখানে সেটা হচ্ছে নাইট্রোবেনজিন। আচ্ছা, এখন মেকানিজমটা কি? মেকানিজমটাও গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা মনে করো এই প্রশ্নটাই সলভ করছি, মনে করো এই যে এই দুইটা প্রশ্নটাই সলভ করছি। আচ্ছা, এই নটরডেম কলেজের যে বিক্রিয়াটা, অর্থাৎ এই নটরডেম কলেজের যে বিক্রিয়াটা, এইটা তোমাদের টাস্ক রাখলাম, এবং এই অর্থাৎ এই যে বোর্ড প্রশ্নটা, অর্থাৎ প্রশ্নে বলা হচ্ছে যে ওয়াই থেকে জেড তৈরির ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। ওয়াই থেকে জেড তৈরির যে ক্রিয়া কৌশল, এটা হচ্ছে আর কিছু না, এটা হচ্ছে নাইট্রেশন, তাই না? এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া কীভাবে বুঝতে পারছি? লিখেই আছে নাইট্রেশন, একদম ক্লিয়ারলি লিখেই আছে এটা হচ্ছে নাইট্রেশন। তো এটা আমাদের বোঝার আর বাকি নাই। আর এটা যে বেনজিন, ওয়াই যে বেনজিন, সেটা তো আমরা জানি, এটা হচ্ছে এই যে এই রিয়াকশনটা হচ্ছে আগের রিয়াকশনটা, অর্থাৎ সোডা লাইম এবং সোডিয়াম বেনজয়েডের। তাহলে এখন আমরা ক্রিয়া কৌশলটা একটু বোঝার চেষ্টা করি।
নাইট্রেশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো নাইট্রেশনের ক্ষেত্রে স্টেপ 1-এ যে জিনিসটা ঘটবে, স্টেপ 1-এ হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের H2SO4 এর কাঠামো, তাই না? H2SO4 এর কাঠামো। এটা যদি দেখে এখন তোমার মনে হয় এটা কই থেকে আসছে, তাহলে এটা তুমি এইভাবে না, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের কাঠামো আর এটা হচ্ছে এবার H2SO4 এর কাঠামো আঁকতে যাচ্ছি। তাহলে হচ্ছে তুমি এই লাইনটা স্কিপও করতে পারো, সমস্যা নেই, এটা জাস্ট বোঝানোর জন্যই আমি দিছি। এই লাইনটা স্কিপ করলে যে আহামরি সমস্যা হবে এমন না। আচ্ছা, এখন যে জিনিসটা ঘটবে, এই যে মুক্তজোড় ইলেকট্রনগুলো, সরি ফর দ্যাট, এই যে মুক্তজোড় ইলেকট্রনগুলো এই হাইড্রোজেনের সাথে যুক্ত হবে এবং এইটা এসে এই জায়গাতে চলে যাবে। তো এখান থেকে যে জিনিসটা উৎপন্ন হবে, অর্থাৎ এই অংশটা, অর্থাৎ এই যে এই অংশটা সমেত এই হাইড্রোজেনটা ভেঙে যেয়ে উৎপন্ন করবে H2O। আচ্ছা, তো H2 যেহেতু উৎপন্ন করছে, এই লাইনটা এত আমি গুরুত্ব দিচ্ছি না, কারণ হচ্ছে এটা তুমি স্কিপও করতে পারো, এই লাইনটা এত গুরুত্বপূর্ণ না স্টেপ 1-এর ক্ষেত্রে তুমি। এবং পরবর্তী যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্লাস, আমাদের কি থাকছে, প্লাস থাকছে আমাদের NO2+, কারণ এই যে এইটুক যখন অপসারণ হয়ে যাচ্ছে, অর্থাৎ থাকছে এইটুক শুধু, এবং এইটুকুই হচ্ছে সেই NO2+। আচ্ছা, এখন আর জাস্ট ফাইনালি এই যে অংশটা, অর্থাৎ এই যে ওটা একটা ইলেকট্রন গ্রহণ করছে এবং ইলেকট্রন গ্রহণ করার পর সে একটা নিশ্চয়ই একটা নেগেটিভ আয়নে পরিণত হবে এবং সেখানে থাকবে O-, আমরা দিয়ে দিলাম SO3H। আচ্ছা, এখন রিয়েকশনটা ঠিক আগের মতো। এখন এটা যদি তুমি একটু তোমাদের কাছে কঠিন মনে হয়, তাহলে তোমরা জাস্ট সিম্পলি এটা এইভাবে লিখতে পারো যে HNO3 প্লাস H2SO4। যদি কঠিন মনে হয় মেকানিজমটা, উপরের মেকানিজমটা, এটা জাস্ট এইভাবেও লিখতে পারো যে H2O প্লাস NO2 প্লাস O- SO3H। এই লাইনটাও লিখতে পারো, এটা কনসিডারেবল, কোনো সমস্যা নেই যদি উপরেটা কঠিন মনে হয়। এখন আসো স্টেপ 2-তে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আই গেস। স্টেপ 2, তবে ভিডিওটা বড় হলেও সাধারণত ভিডিওটা খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ। এবার ঠিক আগের মতো, অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে জিনিস শিখছিলাম, এই যে বেনজিনের একটা কি থাকবে এখানে NO2+, এই যে মহাশয় যাচ্ছেন এখানে যুক্ত হওয়ার পর উৎপন্ন হচ্ছে এই যে এখানে উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন NO2, আগে ছিল CH3, এর আগে ছিল ক্লোরিন, জিনিসটা সেম, এটা হাইড্রোজেন হবে, অর্থাৎ জিনিসটা সেম, জাস্ট কয়েকটা ভেরিয়েবলের পার্থক্য আর কি। এটা বারবার তোমরা প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তুমি এই জিনিসটা আয়ত্তে আনতে পারবা। এবং স্টেপ 3, ফাইনালি স্টেপ 3-তে যে জিনিসটা ঘটবে আগের মতো, এই যে NO2 বা এই জিনিসটা উপরে এইচটা দিলে তোমাদের বুঝতে সহজ হবে। NO2 আর এই যে এখানে আছে O- SO3H, এটাকে তো তুমি চিনতে পারছো। এই O- SO3H এর সাথে এইটা যুক্ত হবে এবং এইটা চলে আসবে এখানে। মেকানিজমটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে মেকানিজমটা তুমি আয়ত্ত করতে পারবা। এবং ফাইনালি কি উৎপন্ন হচ্ছে, ফাইনাল উৎপন্ন হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন প্লাস H2SO4 প্লাস H2O। একই মেকানিজমটা পরপর 3বার রিপিট হয়েছে, অর্থাৎ ক্লোরিনেশনে একবার, তারপর হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট এলকাইলেশনে একবার এবং ফাইনালি নাইট্রেশনে একবার। তোমার জাস্ট করণীয় হচ্ছে কি, এবার তুমি প্রথমে ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবা, মনোযোগ সহকারে দেখে তুমি নিজে থেকে একবার প্র্যাকটিস করবা। তোমাদের ক্ষেত্রে এইটা আমি তোমাদের টাস্ক দিয়েছিলাম, তাই না? অর্থাৎ এই জিনিসটাকে তুমি
কী করবা এই জিনিসটাকে, যদি কেউ ডেডিকেটেডলি, যদি কেউ কিছু শেখার উদ্দেশ্যে যদি ভিডিওটা দেখে থাকো, তাইলে এইটা তোমরা সলভ করবা এবং সলভ করে ফেসবুকের যে গ্রুপটা আছে এই গ্রুপটার মধ্যে আপলোড করার চেষ্টা করবা। এবং ইনশাল্লাহ আমি এই জিনিসটা চেক করব যে তোমাদের হয়েছে কিনা, যদি কেউ শেখার জন্য এই ভিডিওটা দেখে থাকো। এবং পরবর্তীতে অর্থাৎ এই নটরডেম কলেজের যে সিকিউটা আছে, এই সিকিউটা তোমাদের টাস্ক, এই সিকিউটা তোমরা সলভ করবা এবং সলভ করার মাধ্যমে এবং সলভ করে এই সিকিউটা তুমি গ্রুপে পোস্ট করবা। আমি আবার বলছি, যদি কেউ শেখার উদ্দেশ্যে ভিডিওটা দেখে থাকো। এই দুইটা হচ্ছে তোমাদের টাস্ক, এবং বারবার যখন প্র্যাকটিস করবা এগুলো তোমাদের কাছে দুধ ভাত মনে হবে, এবং এইখান থেকেই আসলে সিকিউ আসবে। তুমি সিকিউয়ের ডেমো তো তুমি দেখতেই পারলা, এখানে আমি জাস্ট ডেমনস্ট্রেট করলাম কীরকম আসে। তুমি চাইলে তোমার বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো খুলে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করার মাধ্যমে দেখতে পারো যে সিকিউগুলো আসলে কীভাবে আসে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আজকের এই ভিডিওর সিগনিফিকেন্স ছিল 100%। যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তারপরও ভিডিওটা যদি তুমি মনোযোগ সহকারে দেখো এবং প্র্যাকটিস করো, তাহলে তুমি আসলে অ্যারোমেটিক থেকেই আসলে একটা সিকিউ কমন পাবা ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।